মেয়েটা যতই খারাপ হোক, নিজের ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে রুমের ভেতরে দেখলে কে না কষ্ট পাবে। মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ায় রূপসা ভীষণ রেগে যায়, সেই সাথে তার খারাপও লাগে। অলি এখন থেকে আলবির রুমে থাকবে, ভাবতেই তার হাত পা কাঁপছে। রূপসা কফির মগটা নিয়ে নিজের রুমে ফিরে আসে, কান্না পাচ্ছে। কফির মগটা টেবিলের উপরে রেখে সে দুকুরে কেঁদে উঠলো। আর পারছি না সহ্য করতে। রূপা আপু ইয়াদ ভাইয়া অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো, নইলে ভাইয়া কিন্তু আমাদের রেখে চলে যাবে। উর্মিলার কথা রূপসার চোখ জোড়া মুছে ব্যাগটা কাঁধে তুলে নিল। ফোনটা হাতে নিতেই তার ফোনে একটা ছোট্ট মেসেজ আসে। রূপসা মেসেজটা ওপেন করলো। মাঝে মাঝে একটু ধৈর্য রাখতে হয়, নইলে পরিস্থিতি আরো বেশি হাতের বাইরে চলে যায়। তোমাকে বিয়ে করতে অভিকে বাধ্য করাই যায়, তাতে কি হবে? তুমি কি পারবে ওর সাথে শান্তিতে সংসার করতে? পারবে না। সেরকম করলে অভি তোমাকে ঘৃণা করবে। তার চেয়ে আরো কয়েকটা দিন ধৈর্য ধরো। আপাতত অলির সাথে বা আলবির সাথে ভালো ব্যবহার করো, যেন তোমাকে কোনোভাবে কেউ সন্দেহ না করে। মেসেজটা দেখে রূপসা মুখ বাঁকায়। সে জানে না লোকটা কি করতে চাইছে, কিন্তু সে সত্যি আর সহ্য করতে পারছে না। রূপসা সব ভাবনার সাইডে রেখে উর্মিলার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। তারপর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আলবি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। অলি সেই তখন থেকে চুপচাপ বিছানায় এক কোনায় বসে আছে। তখন অলির চিৎকার দেওয়ার কারণটা আলবি এখন অবধি বুঝে উঠতে পারছে না। আমি যাওয়ার সময় খাবার পাঠিয়ে দিব, খেয়ে নিও। অলি কোনো উত্তর দিল না। আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে এগিয়ে যায়। কি হলো, কিছু বলছো না কেন? অলি একবার আলবিকে পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। আলবি একদম স্যুট কোট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। অলি বিড়বিড় করে বলল, সব দেখে নিয়েছে হয়তো। অলির কথাগুলো আলবি শুনতে পেয়েছে, তবে বুঝতে পারেনি সব দেখে নিয়েছে মানে কি। অলি একটা বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে বলল, আমি না থাকলে আপনার সবকিছু আজকে রূপসা আপু দেখে নিত। আলবি সরচোখে অলির দিকে তাকায়। তখন রূপা এসেছিল, কেন এসেছিল? রূপ বলছেন কেন, আপু বলুন। অলির কথা শুনে আলবির মেজাজ খারাপ হলো। শান্ত কণ্ঠে বলল, ও আমার থেকে 5 বছরের ছোট, ওকে আপু ডাকতে যাবো কোন দুঃখে? অলি চোখ পাকিয়ে বলল, উনি আপনার ছোট হলে আপনার নাম ধরে ডাকছিল কেন? নাম ধরে ডেকেছে কারণ ও একটা বেয়াদব। উনি বেয়াদব না, আমার মনে হয় উনি আপনার মুখ থেকে আপু ডাক শুনতে চায়, সেজন্যই আপনি আজকে থেকে ওনাকে আপু বলে ডাকবেন। আলবি আর চোখে অলির দিকে তাকিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, নো ওয়ে। আপনি হয় ওনাকে আপু বলে ডাকবেন, আর নয়তো আমি নিজে থেকে আপনাকে ভাইয়া বলে ডাকবো। অলির কথা শুনে আলবি চোখ বড় বড় করে অলির দিকে তাকায়। এদিকে অলির চেহারা দেখে বোঝা যাচ্ছে অলি ভীষণ রেগে আছে। রাগের নাকের ডকার পর্যন্ত লাল হয়ে গেছে, চোখ জোড়া তীর তীর করছে। আলবি মৃদস্বরে বলল, তুমি একবার আমাকে ভাইয়া ডেকে দেখো না। অলি রাগে ফুসতে ফুসতে বলল, ডাকলে কি করবেন আপনি? যেটা একজন স্বামীর করা উচিত সেটাই করব, আর সেটা করার পর তুমি হয়তো ভাইয়া নামক শব্দটাই ভুলে যাবে। আলবির কথাগুলো হুমকির স্বরে বলেছে। আলবির কথা শুনে অলির রাগ মুহূর্তে পানি হয়ে যায়। সে এক শুষ্ক ঢোক গিলে অন্যদিকে তাকায়। তুমি চাইলে আমি এখনই তোমাকে সেটা ট্রেলার বা টিজার দেখাতে পারি, দেখতে চাও? অলি জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে পড়ল, আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে, আপনার অফিসে যাওয়া উচিত। কথাটা বলার সাথে সাথেই আলবি ধপ করে অলির পাশে বসে পড়লো। অলি রিয়াক্ট করার আগে আলবি অলির চুলে হাত ডুবিয়ে অলিকে নিজের কাছে টেনে নেয়। আমি চাই তুমি আমাকে একবার ভাইয়া বলে ডাকো, আমাকে ভীষণ রাগিয়ে দাও, তারপর আমি তোমাকে সেটার জন্য শাস্তি দেওয়ার সুযোগ পেয়ে যাই। দয়া করে একবার ডাকো। আলবির কথাগুলো শুনে অলির শরীর অবশ হয়ে আসলো। সে ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। অলিকে লজ্জা পেতে দেখে আলবি আরো ড্যাম্পারেট হয়ে যায়। সে যেই না নিজের শুষ্ক ঠোঁট দ্বারা অলির ভেজা ঠোঁটে চুমু দিতে যাবে, ঠিক তখনই অলি ডান দিকে ঘুরে যায়। তার ফলে চুমুটা গিয়ে অলির বাম গালে পড়ে। আলবি হতাশ হয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর অলিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। এদিকে অলির ইচ্ছা করছে এই মুহূর্তে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে। আলবি রুম থেকে বেরিয়ে যেতে নিলে টিন্ডি নিয়ে গলায় বলে ওঠে, তাড়াতাড়ি ফিরবেন, আমার একা একা ভালো লাগে না, তাছাড়া আপনার কাছে তো ফোনও নেই। আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায়। ফোন কিনবো ভাবছি, তবে যদি তুমি চাও তবেই কিনবো। আলবির কথার মানে অলি বুঝে উঠতে পারলো না। অবশ্য আমি চাই আপনি ফোন কিনে নিন, নয়তো আমার দরকার হলে আমি আপনাকে কল করব কিভাবে? আলবি অলির দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি চাও? আজব, মিথ্যা বলবো কেন? গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেস গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড 1IAN ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবে। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্র্যাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরা ওটাই করে দেখতে পারো। আলবি দুপা এগিয়ে এসে বলল,
তুমি জানো আমি কেন এতদিন ফোন কিনিনি? অলি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আমি কিভাবে জানবো? আমার মন মেজাজ প্রায় সময় খারাপ হয়ে যায়, আর তেমনটা হলে আমি সর্বপ্রথম ফোনটায় আছাড় মারি। বলতে পারো এটা আমার বদ অভ্যাস, আর ইদানিং আমার মন মেজাজ একটু বেশি খারাপ হয়ে থাকে। এই যে একটু আগে তুমি যেটা করলে, আমি তো আর তোমাকে তুলে আছাড় মারতে পারতাম না, কিন্তু ফোন থাকলে এতক্ষণে আমি কি করছি? আপনি তো আমার গালে চুমু দিলেন, আমার দোষ কি? তুমি ছটফট করছিলে কেন? যেদিন তুমি এই ছটফট করা বন্ধ করবে সেদিনই আমি ফোন কিনবো, কারণ তার আগে বেশিরভাগ সময় আমার মন মেজাজ খারাপ থাকে। বলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আমি ছটফট করবো না তো কি করব? আপনি ওভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন? আর আমার গালে চুমু দিলেনই বা কেন? আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখলে আমি কি কখনো ছটফট করি? আলভির মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কানজোড়া দিয়ে ধোয়া বেরোচ্ছে। তোমার দিকে তাকাবো না তো কি আমি অন্য মেয়ের দিকে তাকাবো? আমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার অনেক ভালো লাগবে, তাই না? আর লিসেন, আমি তোমার গালে কিস করতে চাইনি, আমি তো। আলভি আর কিছুই বলতে পারলো না। অলি অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। আপনি কি সেই রাতের মতো উল্টোপাল্টা কিছু খেয়েছেন নাকি? কোন রাতের মতো? রিশাপুর মেহেন্দির রাতের মতো? পরের কথা শুনে আলবি নিজের চুল খামছে ধরলো। না, আমি কিছুই খাইনি, আর খেয়ে থাকলেও তোমার কাছে আর যাবো না। সেই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকো। অলি বসা থেকে দাঁড়িয়ে যায়, আলবির দিকে এগিয়ে এসে বলে, তাহলে কোথায় যাবেন? যেখানে যায় না কেন, তাতে তোমার কি? তোমার কাছে না গেলেই তো হলো। আর আমি সেদিনও তোমার কাছে যাইনি, তুমি নিজে থেকে আমার রুমে এসে আটকে পড়েছিলে। আলবির কথাগুলো শুনে অলি স্তব্ধ হয়ে যায়। আলবিও আর কিছু না বলে ধূপটা পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। বিকেলের দিকে সূর্যের আলো মলিন হয়ে এসেছে। অলি ব্যালকনিতে থাকা চেয়ারের উপরে বসে বাবা মায়ের কথা মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ করে সে ঘুমের ঘরে অদ্ভুত কিছু অনুভব করে ধরফরিয়ে উঠে বসে। অলি মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ যেতেই সে একটু স্বাভাবিক হয়। অলি কাপা কাপা হাতটা নিজে পেটের উপরে রাখতেই তার চোখ দুটো চিকচিক করে উঠলো। সে ঘুমের মাঝে পেটের মধ্যে সূক্ষ্ম নড়াচড়া অনুভব করছে। অলি বেশ কিছুক্ষণ সেভাবেই বসে থেকে রুমে ছুটে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে পেটের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার পেটে অতটাও দৃশ্যমান হয়ে ওঠেনি। তাকে প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে একজন প্রেগনেন্ট মেয়ে। অলি পুনরায় পেটের উপরে হাত রেখে বলল, আজ প্রথমবারের মতো তোর অস্তিত্ব অনুভব করলাম। প্রথমবার মনে হলো তুই সত্যি আমার মাঝে আছিস। আমি তোর জন্য একটা নাম দিয়ে রেখেছি, শুনবি? অলি হালকা হাসলো, তার চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে হাসির রেখা। আলো, তুই আমার আলো। অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না তুই ছেলে নাকি মেয়ে, কিন্তু আমি তোকে আলো বলেই ডাকবো, বুঝলি? তবে তুই যদি ছেলে হোস তাহলে তোর ভালো নাম হবে আরিশ, আর যদি তুই মেয়ে হোস তাহলে তোর নাম হবে আরশি। অলির ভাবনার মাঝেই দরজায় কেউ নক করলো। অলি আয়নায় থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। দরজা খুলবে নাকি খুলবে না সেটাই ভাবছে। অলি পা টিপে টিপে দরজা খানিকটা খুলে বাইরে ওকে দিতেই দেখলো উর্মিলা আর রূপসা দাঁড়িয়ে আছে। উর্মিলাকে দেখে অলি দরজা খুলে দিয়ে সাইড হয়ে দাঁড়ালো। উর্মিলার সাথে রূপসাও রুমের ভেতরে চলে এলো। অলি ভালো করে তাকিয়ে দেখলো উর্মিলার হাতে একটা আচারের বাটি। অলি এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। আচার দেখে অলি বড় বড় পা ফেলে উর্মিলার পাশে গিয়ে বসলো। উর্মিলা হাতে থাকা বাটিটা অলির কোলের উপরে রেখে বলল, আমের আচার ফুপি বানিয়েছে, খেয়ে দেখো অনেক মজা। আচার দেখে অলির জিভে জল চলে এলো। এমনি দেশে টক আর ঝাল খেতে অনেক ভালোবাসে, তার উপর এখন যেন আরো বেশি খেতে ইচ্ছা করছে। তবে ফুপি বানিয়েছে শুনে অলি কিছুটা দমে যায়। এগুলো ফুপি বানিয়েছে? উর্মিলা হ্যাঁ বোধক মাথা নাড়ে। অলি কয়েকটা ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেললো। উর্মিলা অবাক চোখে তাকিয়ে বলল, খাচ্ছ না কেন? আমি আরো ভাবলাম আচার দেখে তুমি হামলে পড়বে। না আপি, আসলে আমার শরীরটা ভালো নেই। তোমার ভাই আমাকে ভাত পানি ছাড়া অন্য কিছু খেতে নিষেধ করেছে। বাহ, তুমি তো দেখছি অবির কথা অনেক মানো। তো অবি কি তোমাকে সারাদিন দরজা আটকে বসে থাকতে বলেছে? রূপসার কথা শুনে অলি চোখ কটমট করে রূপসার দিকে তাকায়। তারপর হঠাৎ করেই মেকি হেসে বলে, কি যে বলো না রূপসা, আসলে আমি একটু বেশি সুন্দরী তো, সেই জন্য হয়তো লোকেরা আমার উপর একটু বেশি নজর দেয়। সেজন্যই তো আমি নিজে থেকেই ঘরবন্দি হয়ে আসছি। অলির কথা শুনে রূপসা বসা থেকে দাঁড়িয়ে যায়। অলি, তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে সম্বোধন করলে? অলি উত্তর না দিয়ে বাঁকা হাসলো। উর্মিলা কপাল কুঁচকে বলল, অলি তুমি রূপা আপুকে নাম ধরে ডাকলে কেন? ও তো তোমার থেকে বয়সে অনেক বড়। উর্মিলা আপু, সে বারবার তোমার ভাইয়ের নাম ধরে ডাকছে, সেটা কি তুমি শুনতে পেয়েছো? তোমার ভাই কি তার ছোট? অলির কথা শুনে উর্মিলা রূপার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমিও এটা লক্ষ্য করেছি। রূপা আপু, তুমি কেন ভাইয়ের নাম ধরে ডাকো? আগে তো এরকম করতে না। রূপসার অনেক রাগ উঠলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, শোনো উর্মি, অভি আমার আপন ভাই নয়। তাছাড়া এটা তুমি জানতে নিশ্চয়ই যে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। সেক্ষেত্রে তাকে ভাই বলে ডাকাটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি ঠিক কি বলতে চাইছো? অলির কথা শুনে রূপসা আবারও বলে ওঠে, আমি বলতে চাইছি যে খুব শীঘ্রই অভি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তারপর আমি অভির বউ হবো। রূপসার কথা শুনে অলি হেসে উঠলো। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি মরে গেলেও আমার স্বামী তোমাকে বিয়ে করতে পারবে না। রূপসা কিছু বলতে চাইলে উর্মিলা তাকে থামিয়ে দেয়। আপু চুপ করো প্লিজ। রূপসা বলে ওঠে,
উর্মি, আমি বুঝতেই পারছি না যে এত কিছু জানার পরও তুমি কি করে এই মেয়েটাকে সাপোর্ট করো। উর্মিলা একবার অলির দিকে তাকায়, তারপর বলে ওঠে, আমি শুধু জানি ভাইয়া অলিকে ভালোবাসে, তাই সেসব দিয়ে যদি তার কোনো প্রবলেম না থাকে আমার প্রবলেম কেন হবে। আমি শুধু চাই আমার ভাই ভালো থাকুক। রূপসা উর্মিলার কথায় আরো রেগে যায়। হন করে বেরিয়ে যেতে নিলে অলি পেছন থেকে বলে ওঠে, আমার স্বামীকে আর একবারও নাম ধরে ডাকবে না, আর না তো আমাকে ডাকবে। সে তোমার ভাই হয়, ভাইয়া বলে ডাকবে, আর আমাকেও আজকের পর থেকে ভাবি বলে ডাকতে শেখো। ডাকবো না, কি করবে তুমি? বেশি কিছু না, তুমি না ডাকলে আমার স্বামী তোমাকে আপু বলে ডাকবে, আর আমি তোমাকে নাম ধরে ডাকবো। অলির কথা শুনে রূপসা রেগে মেগে অলির দিকে তেড়ে আসলো। অলির গায়ে হাত তুলতে যাবে, তখনই অলি বলে ওঠে, তোমার অভি ভাই রুমের সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, তোমার সব কর্মকাণ্ডে হয়তো সে বসে বসে দেখছে। আমার গায়ে হাত তোলার মতো ভুলেও করো না, তাহলে কিন্তু তোমার হাত আর হাতের জায়গায় থাকবে না। অলির কথা শুনে রূপসার মুখ ধমটা মেরে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে অলি এরকম রূপ দেখে উর্মিলা হতবাক হয়ে তাকিয়ে আছে। অলি, তুমি আম্মুকে এগুলা কি বললে? অলি একটা মুচকি হাসি দিয়ে বলল, আপু, আমার মনে হয় তোমাকে ভাবি বলে ডাকতে বারণ করাটা আমার ভুল হয়েছিল। বাড়ির সবাই ভুলেই গেছে যে আমি এই বাড়ির বউ হই, তাই আমি চাই তুমিও এখন থেকে আমাকে ভাবি বলেই ডাকো। উর্মিলা মলিন হেসে বলে, যাক ভাবি, দেরিতে হলেও যে নিজের জায়গাটা ধরে রাখতে শিখেছো সেটাই অনেক। উর্মিলা চলে যেতে নিলে অলি বলে ওঠে, আর একটু থাকো না আপু, আমার একা একা ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। উর্মিলা হালকা হেসে পুনরায় বিছানায় বসলো। মাগরিবের ওয়াক্ত পর্যন্ত উর্মিলা অলির সাথে থাকলো। অলির মা বাবার মৃত্যু কিভাবে হয়েছে এসব নিয়ে উর্মিলা প্রশ্ন করেছে, আর অলিও উত্তর দিয়েছে। এর বাইরে বেশি কিছু আর উর্মিলাকে জানায়নি সে। উর্মিলা চলে যেতে নিলে অলি কিছু ডেকে বলে, আপু, আচারের বাটিটা নিয়ে যাও, এটা দেখলে আমার খেতে ইচ্ছা করবে। উর্মিলা ঘুরে এসে বলে, তাহলে খাও না একটু, শুনেছি এই সময় কিছু খেতে ইচ্ছা করলে না খেয়ে থাকতে হয় না। অলি বাটিটা উর্মিলার হাতে দিয়ে বলল, তোমার ভাইকে তো চিনোই, যদি জানতে পারে। আরে কিভাবে জানবে, আমি ভাইয়াকে বলবো না, তুমি একটু খাও। অলির মন চাইছে খেতে, কিন্তু মস্তিষ্ক বারণ করছে। অলি নিজেকে সামলে বলে, না আপু, আমি খাবো না, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কথাটা বলে অলি ওয়াশরুমে চলে যায়। উর্মিলা একটা ছোট্ট শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। আলবি একটা সিক্রেট কাজে এসেছে, তার সামনে 7-8 জন গম্ভীর টাইপের লোক বসে আছে। মূলত লোকগুলো হচ্ছে গোয়েন্দা আর পুলিশের লোক। সবই তো শুনলেন, এবার যত তাড়াতাড়ি সম্ভব এর পেছনে যে আছে তাকে খুঁজে বের করুন। গোয়েন্দা টিমের একজন বলল, মিস্টার মির্জা, আপনি কি শিওর যে ওর সাথে আপনার বন্ধু রিফাত যুক্ত আছে? ইয়েস, আই এম ড্যাম শিওর, তবে রিফাতের সাথে আরো একাধিক লোক যুক্ত হতে পারে। পুলিশের টিমের একজন বলল, স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, মাত্র 1 সপ্তাহের মধ্যেই আমরা কালপিটকে খুঁজে বের করব। আলবি আরো কিছুক্ষণ কথা বলে বাইরে বেরিয়ে আসে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 9টা। আলবি গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 30 মিনিটের মধ্যে সে বাড়িতেও ফিরে আসে। রুমের সামনে এসে কয়েকবার নক করার পরে অলি দরজা খোলে না। অলি, দরজা খোলো। আলবি কিছু সময় দাঁড়িয়ে থেকে আবারও নক করতেই যাবে, তার আগে দরজা খুলে যায়। আলবি এক গ্লাস ক্লান্তি নিয়ে রুমে ঢুকলো। তারপর হাতে থাকা ওভারকোটটা সোফার উপরে রেখে কাপাটের দিকে এগিয়ে যায়। অলি নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রাত 10টা পর্যন্ত আলবি বাইরে থেকে কি করেছে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছে না। অলিকে চুপচাপ থাকতে দেখে আলবি একটু অবাক হলেও মুখে কিছু বলল না। সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে এসেও দেখে অলি সেভাবেই দাঁড়িয়ে আছে। ডিনার করছো? অলি কিছু বলল না। আলবি একটা শ্বাস ফেলে অলির সামনে গিয়ে দাঁড়ায়। কি হলো, চুপ করে আছো কেন? কোথায় ছিলেন আপনি? আমি রুমে একা আছি সেটা জেনেও কিভাবে সারাটা দিন নিশ্চিন্তে থাকতে পারলেন? আলপি স্বাভাবিক কণ্ঠে বলে, অফিসে গিয়েছিলাম, সেখান থেকে নোমানের নানুকে দেখতে গিয়েছিলাম, তারপরে হসপিটালে গিয়ে পেশেন্ট দেখতে, সেখান থেকে বেরিয়ে পুলিশের কাছে আর ডিটেকটিভের কাছে গিয়েছিলাম। আলবির কথা শুনে অলি আর রেগে থাকতে পারলো না। সে বুঝতে পারলো যে সারাদিন আলবি অনেক পরিশ্রম করেছে। দুপুরে খেয়েছিলেন? আলবি হ্যাঁ বতক মাথা নাড়ে। তুমি খেয়েছিলে? আপনি যেই 2 জন সার্ভেন্টকে বলে গিয়েছিলেন তারা খাবার দিয়ে গিয়েছিল। গুড, চলো তাহলে ডিনার করে আসি। আলবি অলিকে নিয়ে ডিনার করতে নিচে এলো। বাড়ির সবাই আগে ডিনার করে নিয়েছে, এখন শুধু আলবি আর অলি বাকি আছে। আলবি অলিকে নিয়ে ডিনার রুমে ফিরে এলো। রাত্রি 11টা। আলবি আর অলি শুয়েছিল। আলবি হঠাৎ প্রশ্ন করলো, তুমি সারাদিন কি রুমে ছিলে? কেউ তোমাকে ডাকতে আসেনি? এসেছিল, উর্মিলা আপু আর রূপসা আপু এসেছিল। তাই কিছু বলেছে? আরে রূপসা আপু এখনো আপনাকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখছে। অলির কথা শুনে আলবি ব্রুকুসকে অলির দিকে তাকায়। অন্ধকারে অলির মুখ দেখা যাচ্ছিল না। তুমি এসব নিয়ে কি ওর সাথে তর্ক করেছো নাকি? করবো না তো কি করব? আমি বললাম আপনাকে যেন ভাইয়া বলে ডাকে, কিন্তু না, সে নাকি নাম ধরে ডাকবে। অলির কথা বলার ধরন দেখে আলবি অজান্তে হেসে ওঠে, তবু নিজের হাসি আটকে বলে, আমি বললাম যে সে যদি আপনাকে ভাইয়া বলে না ডাকে তাহলে আপনি তাকে আপু বলে ডাকবেন। কি, তুমি এসব বলেছো? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? শুনুন, আপনি কালকে থেকে ওনাকে আপু বলেই ডাকবেন। আলবি হঠাৎ এক হাতে অলিকে নিজের কাছে টেনে এনে জিজ্ঞেস করলো, ওকে আপু বললে আমাকে কি দেবে শুনি? অলি অবাক চোখে আলবির দিকে তাকায়। আলবির চেহারা দেখা না গেলেও আলবির উত্তপ্ত শ্বাস প্রশ্বাস সে অনুভব করতে পারছে। অলি আনমনে আলবির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল,
আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আলবি হঠাৎ করে অলিকে বিছানার সাথে চেপে ধরে তার উপরে উঠে যায়, ফিসফিসিয়ে বলল, আছে। আলবি থামলো, তারপর অলির কানের কাছে মুখ নিয়ে হাসির স্বরে বলল, তোমার ঠোঁট জোড়া একবারের জন্য আমাকে দাও, বিনিময়ে আমি ওকে 100 বার আপু বলে ডাকবো। আলবির কথাগুলো শুনে অলির হাত পা জমে গেল। সে হাত পা নাড়াতেই পারছে না, কারণ আলবি তার 2 হাত চেপে ধরে রেখেছে। তো হে হ্যালো এন্ড আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এখন থেকে নিয়মিত গল্প দিব ইনশাল্লাহ। তো অল দ্য বেস্ট সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।